Welcome again to my Java Web Application Part 3 tutorial. You can already guess what's the topic on this tutorial. Today, I discuss about HTTP servlet and how to send data from to servlet and how to fetch data using servlet. তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে একটা সার্ভলেট জেনেরিক সার্ভলেট কিভাবে তৈরি করতে হয় এবং কিছু সার্ভলেট জার্গন সম্পর্কে জেনেছিলাম। তো এই টিউটোরিয়ালটিতে আমি কি করব যে অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা HTTP সার্ভলেট নিয়ে কথা বলবো এবং কিভাবে একটা ফর্ম থেকে ডাটা সার্ভলেটে পাঠানো যায় এবং আহ, ওই সার্ভলেটের মাধ্যমে আমরা কিভাবে ওই ডাটাটাকে ফেচ করতে পারি সেইগুলো আমরা কিছুটা থিওরিটিক্যাল দেখবো এবং প্র্যাকটিক্যাল দেখব। তাহলে দেখা যাক যে আমাদের HTTP সার্ভলেট এটা কি জিনিস। তো HTTP সার্ভলেটটা হচ্ছে একটা ক্লাস যা আমরা দেখেছিলাম যে প্রথমেই দেখেছিলাম যে সার্ভলেট একটা হচ্ছে ইন্টারফেস, দেন এইচটিটিপি জেনারিক এইচটিটিপি সরি জেনারিক সার্ভলেট সেটা একটা ছিল ক্লাস। এখন আমরা দেখব যে এইচটিটিপি সার্ভলেট একটা ক্লাস এবং এই যে এইচটিটিপি ক্লাসটা সেটা এক্সটেন্ড করে হচ্ছে আমাদের জেনারিক যে সার্ভলেটটা আছে সেই জেনারিক সার্ভলেট ক্লাসটাকে এক্সটেন্ড করে এবং সিরিয়ালাইজেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তো এই এইচটিটিপি সার্ভলেট অ্যাকচুয়ালি এখানে লাইনটা দুইবার লেখা হয়ে গেছে। আচ্ছা, তো এইচটিটিপি সার্ভলেটের আমাদের দরকার কি? যে আমরা তো জেনেরিক সার্ভলেট দিয়ে সার্ভিস মেথডের মাধ্যমে আমরা একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছিলাম, কিন্তু আমাদের এই এইচটিটিপি সার্ভলেটের দরকারটা কি? তো এইচটিটিপি সার্ভলেট কি করে? এইচটিটিপি সার্ভলেট আমাদের আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে এইচটিটিপি মেথডস যেগুলো ছিল যে গেট, তারপর হচ্ছে পোস্ট, ডিলেট, পুট। অ্যাকচুয়ালি আমরা যখন জেনারিক সার্ভলেট ইউজ করছিলাম তখন কিন্তু আমরা জাস্ট সার্ভিস মেথডটা কল করে সবকিছু ম্যানেজ করতে পারছিলাম এবং আমরা জেনেছিলাম যে জেনারিক সার্ভলেট একটা প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট ক্লাস যেটার মধ্যে আমরা কোনো এই ডো গেট মেথড বা ডো পোস্ট মেথডের কোনো প্রয়োজন হয় না। আমাদের জাস্ট সার্ভিস মেথডে আমরা সবকিছু ম্যানেজ করতে পারি। কিন্তু আমরা এই টিউটোরিয়ালটিতে আমরা এইচটিটিপি সার্ভলেট নিয়ে কথা বলবো। তো এইচটিটিপি সার্ভলেটের মধ্যে কি আছে যে আমাদের এই ডো গেট এবং ডো পোস্ট মেথডগুলো এই এবং ডো পুট এবং ডিলেট এই মেথডগুলো আমাদের এইচটিটিপি সার্ভলেট ক্লাসের মধ্যে আছে, যেগুলো আমরা ইউজ করে আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের যে ডাটাগুলো আমাদের আসবে বা আমরা যে ডাটাগুলো আমরা পাঠাবো সেইগুলো ম্যানেজ করতে পারি। তো আমরা যদি একটা ওভারভিউ দেখি যে আমরা প্রথমেই আমরা কি করেছিলাম যে একটা জাভা ক্লাস ক্রিয়েট করেছিলাম। তারপর আমাদের একটা এই সার্ভলেট যে ইন্টারফেসটা আছে সেই সার্ভলেট ইন্টারফেসটাকে আমরা কি ইমপ্লিমেন্ট করেছিলাম। একদম ফার্স্ট যে টিউটোরিয়ালটা ছিল সেটাতে আমরা এই কাজটা করেছিলাম। যদি আমি আপনাদেরকে আইডিতে নিয়ে যাই তাহলে ফার্স্ট যে কাজটা করেছিলাম যে আমরা একটা নর্মাল ক্লাস তৈরি করেছিলাম এবং ওই ক্লাসটাতে আমরা সার্ভলেট যে ইন্টারফেসটা আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এবং এই সার্ভলেট ক্লাসটা ইমপ্লিমেন্ট করার পর আমাদের 5টা মেথড মাস্ট আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়েছিল। যেমন দেখেন, আমি যদি এই 5টা মেথড ইমপ্লিমেন্ট না করতাম, আমি এগুলো কমেন্ট করে দিলাম, তাহলে দেখেন যে এখানে একটা ইরো দেখাচ্ছে। ইরোটাকে কি বলছে যে ইমপ্লিমেন্ট মেথডস। তো ইমপ্লিমেন্ট মেথডের মধ্যে যদি আমরা যাই তাহলে এই যে সরি এই 5টা মেথড, এই 4টা মেথড আমাদের মাস্ট বি ইমপ্লিমেন্ট করতে হবে, এটা আমাদের বলে দিয়েছে। যদি আমরা একটা মেথড কম এখানে ইমপ্লিমেন্ট করি অর্থাৎ ওভাররাইড করি তাহলে এখানে কিন্তু
এই মেথডটা এরর শো করবে। যদি আমি দেখাই এগুলোকে আমি আবার কমেন্ট আউট করে দিই, তাহলে দেখেন যদি আমরা এই একটা ডেস্ট্রয় মেথডটাকে যদি আমরা কমেন্ট করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা এরর শো করছে। তো একটা ইমপ্লিমেন্ট মেথড, যদি আমরা এটাকে ক্লিক করি, এই ডেস্ট্রয় মেথডটাকে আমাদের ওভাররাইট করতে বলেছে। তো আমরা যদি এটাকে ওভাররাইট করে দেই, দেখবেন যে এররটা চলে গেছে। দেখেন এররটা চলে গেছে। তো এটা একটা আমাদের একটা সুবিধা হচ্ছিল যে আমরা কিন্তু আমাদের যখন ইনিট মেথডটার প্রয়োজন নাই, সার্ভলেট কনফিগারেশন মেথডটার যখন প্রয়োজন হবে না, হ্যাঁ, গেট সার্ভলেট ইনফো, এগুলোর কোনো প্রয়োজনই হবে না, তাহলে আমরা এই সবগুলো মেথড কেন ইমপ্লিমেন্ট করব? তো এইটার থেকে বাঁচার জন্য আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে জেনেরিক মেথড, জেনেরিক সার্ভলেট ক্লাস দেখেছিলাম, যার এই জেনেরিক ক্লাসটার ভেতরে কি করা ছিল যে এই সার্ভলেটটাকে আমাদের ইনহেরিট করেছিল। এই জেনেরিক ক্লাস এই সার্ভলেট ক্লাসকে ইনহেরিট করেছিল, এবং এই সার্ভলেট ক্লাসের যে মেথডগুলো আছে এই জেনেরিক ক্লাসের মধ্যে ওভাররাইড করা হয়েছিল, যাতে করে আমরা এই জেনেরিক সার্ভলেট ক্লাসটাকে যদি আমরা এক্সটেন্ড করতাম, তাহলে আমাদের ওই বাকি যে 4টা মেথড আছে এই সার্ভিস ছাড়া, ওই 4টা মেথড আমাদের ওভাররাইড না করলেও চলতো। আমরা কি দেখেছিলাম যে এই আমি যদি যাই এখানে, তো দেখেন আমরা যখন জেনেরিক সার্ভলেট মেথডটা এক্সটেন্ড করেছিলাম, সরি ক্লাসটা এক্সটেন্ড করেছিলাম, তখন আমাদের জাস্ট একটা মেথড আমাদের ওভাররাইড করলেই হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের সার্ভলেট ইন্টারফেসে যখন ইমপ্লিমেন্ট করছিলাম, তখন কিন্তু আমাদের এই 5টা মেথডই আমাদের ইমপ্লিমেন্ট করতে হচ্ছিল। তো আমি দেখব যে এখানে দেখেন যে আমাদের যে এইচটিটিপি রিকোয়েস্ট যেগুলো আমরা করি, যে গেট, তারপরে পোস্ট, পুট, এগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া নেই, বা এগুলো আমি এখান থেকে মেনটেন করতে পারবো না। যেমন আমি যদি এটার ভেতরে যাই, তাহলে দেখেন তো আমি এটা কিভাবে আসলাম, যে আমরা যদি কন্ট্রোল প্রেস করে এটার উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ওই ক্লাসটাতে চলে আসবো। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ডেস্ট্রয়, তারপরে হচ্ছে সবগুলো মেথডই আমাদের এখানে ওভাররাইড করা আছে, যেটা কিনা আমাদের এই সার্ভলেট মেথডকে ইমপ্লিমেন্ট করছে আর কি। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সার্ভিস মেথডটা, এটাকে অ্যাবস্ট্রাক্ট রাখা হয়েছে। এই কারণে আমরা কি করছি, জাস্ট এই সার্ভিস মেথডটাকে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করলেই, অর্থাৎ ওভাররাইড করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যেহেতু গেট বা পোস্ট মেথড আমাদের কল করার কোনো সুবিধা আমরা এখানে পাচ্ছি না, তো এই কারণে আমরা কি করলাম, এই এই জেনারিক সার্ভলেট মেথডটাকেও আমাদের একটা এই এইচটিটিপি সার্ভলেট ক্লাসটা কি করবে, ইনহেরিট করবে। তাহলে কি হবে, যে এই এইচটিটিপি সার্ভলেট মেথডে আমাদের যে এইচটিটিপি রিকোয়েস্ট যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো এই এইচটিটিপি সার্ভলেটের মধ্যে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা এই জাভা ক্লাস থেকে এই এইচটিটিপি সার্ভলেট ক্লাসটাকে এক্সটেন্ড করি, অর্থাৎ ইনহেরিট করি, তাহলে আমরা এই এইচটিটিপি সার্ভলেট ক্লাসের যে মেথডগুলো আছে, যে পুট মেথড, তারপরে হচ্ছে পোস্ট মেথড, এবং আরো অনেকগুলো মেথড আমরা দেখেছিলাম, সেগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তাহলে যদি আমরা আইডিইতে চলে যাই, তাহলে আমরা যদি এখন একটা নতুন প্রজেক্ট, নতুন ক্লাস তৈরি করি, এখানে যদি আমরা সার্ভলেটে আগের যে প্রজেক্টটা ছিল সেখানে একটা নতুন ক্লাস আমরা তৈরি করব। সেই ক্লাসটা হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম http সার্ভলেট ডেমো। আমরা যদি এই ক্লাসটা করি, তাহলে দেখেন আমাদের এখন আমরা এখানে যেহেতু একটা এইচটিটিপি সার্ভলেট একটা ক্লাস, এটাকে আমাদের কি করতে হবে, আমাদের এক্সটেন্ড করতে হবে, ইনহেরিট করতে হবে। তো ইনহেরিট করার জন্য আমাদের এক্সটেন্ড করতে হয়। তো আমরা এইচটিটিপি সার্ভলেট, এই যে দেখেন এখানে আমাদের একটা অটোমেটিক সাজেশন চলে আসছে। তো এই দেখেন http সার্ভলেট javax.servlet.http, এই যে প্যাকেজটা আছে,
অর্থাৎ এই ক্লাসটা আমরা ইমপ্লিমেন্ট করে নিব, এক্সটেন্ড করে নিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের কোনো এরর শো করছে না। আমরা যদি আমরা যদি এখানে কোনো মেথড কলও না করি তাহলে আমাদের কোনো এরর শো করছে না। যদি আমরা এই HTTP সার্ভলেট এর ভেতরে যাই, ক্লাসটার ভেতরে যাই, তাহলে দেখেন যে এখানে এই HTTP সার্ভলেটটা জেনেরিক সার্ভলেটকে ইনহেরিট করেছে। তো এটার মধ্যে দেখেন আমাদের কতগুলো মেথড আমাদের দিয়ে দেওয়া হয়েছে, যে গেট মেথড, তারপর ডিলিট মেথড, তারপর পোস্ট এবং অনেকগুলো মেথড এখানে দেওয়া হয়েছে। তো আমরা এই যে গেট মেথড এবং আমরা এই যে পোস্ট মেথড, এগুলোকে আমরা ডো গেট এবং ডো পোস্ট অথবা ডো পুট এই মেথডগুলো কল করে আমরা এই রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে পারি। তাহলে আমরা যদি দেখি যে HTTP সার্ভলেট ডেমো ক্লাসটাতে এখন আমরা এই যে আমাদের এখানে আমাদের প্রয়োজন মতো যে কোনো যে মেথডটা আমাদের প্রয়োজন হবে আমরা এখানে ওই মেথডটা আমরা কল করে নিতে পারবো। যদি দেখেন আমি যদি শিফট অল্টার এবং জিরোতে প্রেস করি অথবা অল্টার জিরোতে প্রেস করি, তাহলে দেখেন এখানে জেনারেট নামের একটা উইন্ডো চলে আসলো এবং এখানে লেখা আছে যে ওভাররাইড মেথড। এখানে আমাদের কন্ট্রোল অ দিলেও হয়ে যেত, যে আমরা কন্ট্রোল অ যদি দেই তাহলে দেখেন এখানে জেনারেট যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমাদের এখানে চলে আসছে এবং দেখেন এই HTTP সার্ভলেটের ভেতরে যে মেথডগুলো আছে আমরা এই মেথডগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা যেটা প্রয়োজন সেটাই এখানে নিয়ে নিতে পারি। তো আমরা যদি আমরা এই দুইটা HTTP গেট এবং HTTP পোস্ট এই দুইটা মেথড যদি আমরা নিয়ে নেই তাহলে দেখেন এই দুইটা মেথড আবার এক্সেপশন থ্রো করে দুইটা, একটা হচ্ছে সার্ভলেট এক্সেপশন আর একটা হচ্ছে আইও এক্সেপশন। এবং এই ডো গেট এবং ডো পোস্টের ভেতরে দেখেন যে HTTP রিকোয়েস্ট এবং HTTP রেসপন্স দুইটা প্যারামিটার আছে। এই HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করব, এই HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা ব্রাউজার থেকে যে রিকোয়েস্ট আমাদের পাঠাবে সেই রিকোয়েস্ট আমরা গেট করব এবং এই রেসপন্সের মাধ্যমে আমরা এই সার্ভলেট থেকে ব্রাউজারে একটা রেসপন্স আমরা পাঠাবো। তো আমরা যদি দেখি যে একটা কিভাবে আমরা একটা ব্রাউজার থেকে ডাটা এখানে গেট করতে পারি। তো এর জন্য আমি একটা ফাইল তৈরি করব, যেটা আচ্ছা আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটার মধ্যে আমি একটা ফর্ম তৈরি করব। তো যারা HTML এবং CSS ভালো জানেন তাদের জন্য তো খুবই সহজ হবে, এবং যারা HTML CSS ভালো জানেন না তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। তো আপনারা HTML এবং CSS টা একটু ভালো করে দেখেন, তারপরে এই ভিডিওগুলো দেখেন। তাছাড়াও আমি এই HTML এবং CSS এর বিষয়টা একটু ডিটেইলি বলবো এখানে। তো আমি যদি এখানে একটা টেমপ্লেট আছে, তো এখানে দেখেন আমরা যদি এটা ফাঁকা থাকে তাহলে ইন্টেলিজিতে আমরা বলেছিলাম যে আমি কিছু শর্টকাট দেখিয়ে দেব এবং ইতিমধ্যে আমি কিছু শর্টকাটে দেখিয়েছি। তো আমরা যদি এই এক্সক্লামেশন সাইনটা দিয়ে তারপর ট্যাব প্রেস করি তাহলে দেখেন একটা HTML এর পেজ আমাদের টেমপ্লেট আমাদের চলে আসছে। তো এখানে এটা অটোমেটিকলি আমাদের এখানে ম্যানেজ করা হয়, আমাদের সবগুলো লিখতে হচ্ছে না। আচ্ছা, জেএসপি এই যে আমরা এক্সটেনশন জেএসপি এখানে দেওয়া আছে index.jsp। তো এটা জেএসপি সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আপনারা জাস্ট এতটুকু জেনে নেন যে আমরা HTML এর মধ্যে যা করতে পারি একদম সেম এই জেএসপি ফাইলের মধ্যে আমরা করতে পারি। বাট ডিফারেন্সটা হচ্ছে এটাই যে HTML ফাইলটা আমরা নরমালি একটা ব্রাউজারে রান করতে পারি, বাট এই জেএসপি ফাইলটা আমরা নরমালি ব্রাউজারে রান করতে পারবো না, কোনো একটা সার্ভারের মাধ্যমে আমাদের রান করতে হবে। যেমন এখানে টমকেট সার্ভারে আমরা রান করছি। তো এই বিষয়গুলো জেএসপির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমাদের সার্ভলেটের কিছুটা নলেজ আমাদের গেইন হলে আমরা জেএসপি নিয়ে কথা বলবো। তো এখানে যদি আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, যে আমি একটা ডিভ নিয়ে নিই, তো মেইন নামের একটা ডিভ নিয়ে নিলাম। তো দেখেন এখানে আমি কি লিখলাম, ডিভ ডট মেইন। এই
এটা লিখে যদি আমরা ট্যাবে প্রেস করি তাহলে দেখেন এই যে ডট লিখেছিলাম, এই ডট লেখার ফলে আমাদের একটা মেইন নামের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই এটার ভেতরে আমি একটা আরেকটা ডিভ ক্রিয়েট করে নিব, সেটা ফর্ম ফর্ম নামের একটা ফর্ম কন্টেন্ট নামের একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম এবং ডিভ ক্রিয়েট করে নিলাম। তো এটার ভিতরে আমি কি করলাম, একটা ফর্ম নিলাম, দেখেন এখানে একটা অ্যাকশন চলে আসছে। তো অ্যাকশনটা কি সেটা আমি কিছুক্ষণ পরেই আমি বলছি। তো এটা আমরা এখন আপাতত এভাবেই রাখি। তো এটার ভিতরে আমি যদি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে আমি একটা ক্লাস নিব, ফর্ম কন্টেন্ট চাইল্ড নামের একটা ক্লাস নিলাম। তো এরকম ভাবে আমি 3-4টা ক্লাস নিয়ে নিলাম। এটার ভেতরে আমি একটা ইনপুট নিব, ইনপুট টাইপ নিলাম টেক্সট এবং এটার নাম দিয়ে দিলাম নেম আমি ইনপুটের জন্য একটা লেবেল ক্রিয়েট করে নিচ্ছি। একটা লেবেল, সরি এটা বাইরে হয়ে গেল। ওকে, আমরা একটা আলাদাভাবে একটা লেবেল ক্রিয়েট করে নিচ্ছি। এটা একটা আইডি দিয়ে নিই আগে, আইডি নেম ইনপুট। দেখেন আমরা এটাকে নেম দিয়ে দিলাম। তো আমরা নেমের জন্য একটা ফিল্ড তৈরি করে নিয়েছি। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখা যাবে যে এখানে কি হচ্ছে আসলে বিষয়টা। আমরা একটা ইনপুট নিয়ে নিচ্ছি যার মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট দিলে সেগুলো আমরা গেট করতে পারি। ইউজার দ্বারা আমরা ইনপুট নিতে পারবো এবং সেই ইনপুটের জন্য একটা লেবেল দিয়েছি, যে এই ইনপুটটাকে ইন্ডিকেট করার জন্য আসলে এই ইনপুটটা কি। দেখেন যে এখানে একটা ইনপুট চলে আসছে, যে এখানে আমি একটা টেক্সট ইনপুট দিয়েছি, এখানে যে কোনো একটা টেক্সট দিতে পারবো এবং এটার যে একটা লেভেল দিয়েছি সেই লেভেলটা পাশে চলে আসছে। তো আমরা যদি এরকম ভাবে আরেকটা ইনপুট নিয়ে নিই এটার ভেতরে, তো এটা আমি যদি দিয়ে দেই ইমেল ইনপুট এবং এটার টাইপটা দিয়ে দেব ইমেল। তো এই ইনপুটের বিভিন্ন ধরনের টাইপ আছে। তো এই যেমন টেক্সট, তারপরে ইমেল, তারপর নাম্বার আছে, আরো অনেকগুলো টাইপ আছে। দেখি আমরা কি পাসওয়ার্ড, বাটন, চেক বক্স, তারপরে অনেকগুলো কালার, তারপর হিডেন, অনেক কিছুই এখানে দেখেন আছে। আচ্ছা, তাহলে আমরা এটার জন্য আরেকটা নিয়ে নিলাম। আমরা এটা নিয়ে নিব, এটা ইমেল। আমরা একটা নিয়ে নিব পাসওয়ার্ড নিয়ে নিব একটা। পাসওয়ার্ড ইনপুট। দেখেন আমরা এখানে দুইটা একবারে সিলেক্ট করছি। তো এই দুইটা একবারে কিভাবে সিলেক্ট করছি সেটা হচ্ছে যে আমরা যদি বিশেষ করে ইন্টেলিজিতে আমরা যখন শিফট এবং অল্টার প্রেস করে এটা সিলেক্ট করব, যেমন এটা সিলেক্ট করে নিলাম আগে এবং শিফট এবং অল্টার প্রেস করে আমরা এটা সিলেক্ট করব, তখন দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। তো এখানে আমরা চেঞ্জ করে দিলাম পাসওয়ার্ড টাইপটা দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড এবং নেমটাও দিয়ে দিলাম পাসওয়ার্ড। এখানে ইমেলের নেমটা দিয়ে দিলাম ইমেল। তো দেখেন এখানে টাইপ ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার কারণে কি হচ্ছে,
যে আমাদের সেটাকে আমাদের আপডেট করে নিতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের বারবার আপডেট করতে হচ্ছে। তো এই বিষয়টা আমি আর কিছু কয়েকটা টিউটোরিয়াল বা দুই একটা টিউটোরিয়াল পরে আপনাদেরকে আরেকটু ইজি করে দিব যে আমরা কিভাবে অটোমেটিকলি এই আমাদের নতুন করে আপডেট ছাড়াই এখানে আপডেট হয়ে যায়, এই বিষয়গুলো আমি দেখাবো। দেখেন এখানে চলে আসছে। তো আমি দেখি যদি আমরা দেখেন আমি ইনপুট নেই, তো এখানে পাসওয়ার্ড মানে হিডেন আমাদের টোটাল পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না। তো এখানে ইমেল ছাড়া আমরা অন্য কিছু দিতে পারবো না। যদি সাবমিট করি তাহলে এখানে একটা ইরর দেখাবে। তো ইমেল এখানে ইমেল দিতে হবে আর কি। তো এইগুলো যে হচ্ছে আমাদের যে ইনপুট আছে, ইনপুটের টাইপটা আমাদের ডিফাইন করে দেয়। তো এই আরেকটা আমি নিয়ে নিলাম, এখানে নিয়ে নিব একটা নেম নিয়েছি, ইমেল নিয়েছি, পাসওয়ার্ড নিয়েছি এবং একটা কান্ট্রি নিয়ে নিলাম। আমরা একটা সিলেক্ট নিয়ে নিলাম, সিলেক্ট সরি আমরা সিলেক্ট নিয়ে নিই। এখানে সিলেক্টের পার্সপেক্টিভে আমাদের একটা নেম আসছে, তো এটাকে আমরা কান্ট্রি দিয়ে দিলাম, কান্ট্রি এবং আইডি দিয়ে দিলাম কান্ট্রি ইনপুট। তো এটা দেখেন এখানে একটা আমাদের ইরর শো করছে, হলুদ কালারের নিচে একটা রেখা দেখা যাচ্ছে। তো এটার যদি আমরা এই হলুদ বাতিটাতে ক্লিক করি তো এখানে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েট এ নিউ লেবেল উইথ সিলেক্ট এলিমেন্ট, এখানে একটা সাজেশন তৈরি করছে। এটার একটা লেবেল দেওয়ার জন্য বলছে আমাদের। যদি আপনি নাও দিতে চান তা দিবেন না, একটা সমস্যা নেই। তবে যদি আমরা দিয়ে দিই তাহলে দেখেন এটার পাশে একটা লেবেল তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি নাম দিয়ে দিলাম সিলেক্ট কান্ট্রি। তো আমরা একটা লেবেল দিয়ে নিলাম, নিচের লাইনে দিয়ে দিই। আচ্ছা, তো এখানে সিলেক্টের ভিতরে আমি কয়েকটা অপশন দিয়ে দিই। অপশন, যদি আমি অপশন দিই, অপশনের মধ্যে একটা ভ্যালু আসছে। তো আমরা বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিলাম। তো এখানে এটা হচ্ছে ভ্যালু। তো আমাদের এখানে দেখেন আমরা যদি দেখি, আচ্ছা সরি এটাকে আবার রিলোড করতে হবে। আচ্ছা আমরা দিয়ে নিই আগে ইন্ডিয়া, ইন্ডিয়া নিলাম, ইন্ডিয়া নিলাম, তারপর হচ্ছে আমেরিকা নিলাম। তো এই তিনটা কান্ট্রি আমি নিলাম। দেখেন এখানে সিলেক্টের মধ্যে কিছু কিন্তু আসছে না। তো আমি যদি এখানে নামগুলো দিই, এখানে আমরা ভ্যালু দিলাম যে এটার যে একটা আমরা যখন ডাটা পাঠাবো তখন এই ভ্যালুটা পাঠাবো। যখন আমরা ফর্ম থেকে একটা, কোনো ডাটাগুলো পাঠাবো সার্ভলেটের মধ্যে, তখন আমরা এই ভ্যালুটা পাঠাবো। বা এই যে ইনপুটের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো পাঠাবো। আচ্ছা, তো এখানে যদি আমরা এই নামটা দিয়ে দিই, তাহলে আমরা যদি একটু আপডেট করে নিই। আচ্ছা, এখানে আমাদের ডিপ্লয় করে নিতে হবে। ওকে, দেখি যে আমাদের আসছে না। দেখেন যে এখানে আমাদের আমাদের অপশনগুলো চলে আসছে, যে ইন্ডিয়া এবং আমেরিকা। তো আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। ওকে, আমাদের আরো যে কাজটা করতে হবে, আমরা আরেকটা div নিয়ে নিলাম, div ডট ফর্ম কন্টেন্ট, কন্টেন্ট আন্ডারস্কোর চাইল্ড। এটার ভিতরে আমি দুইটা বাটন নিয়ে নিব। তো ইনপুট টাইপ দিয়ে দিব বাটন, এবং দেখেন বাটনের জন্য কোনো লেবেলের প্রয়োজন হয় না, এই কারণে কোনো এখানে আমাদের সাজেশন দিচ্ছে না। আমরা আরেকটা নিয়ে নিব, সেটা হচ্ছে রিসেট। তো দেখেন এখানে কি কাজটা হচ্ছে, আমরা আপডেট করে নিই।
প্রজেক্টটা দেখেন আমাদের এখানে যে বারবার আপডেট করতে হচ্ছে। তো আমাদের আরেকটা টিউটোরিয়াল পরেই আমরা এই বিষয়টা দেখব কিভাবে অটোমেটিক্যালি আমরা এটা কাজটা করতে পারি আমাদের নতুন করে আপডেট করতে না হয় বারবার। তো এই যে দেখি আমরা এখানে দেখেন একটা বাটন আমাদের চলে আসছে, দুইটা বাটন চলে আসছে। সাবমিটের জন্য সরি আমরা এখানে সাবমিট দিব, সাবমিট বাটন টাইপ সাবমিট দেব, এটা হচ্ছে রিসেট দিব। আমরা যদি আবার দেখি তাহলে দেখব যে যে সাবমিট আসছে রিসেট আসছে। তো সাবমিট করলে কি হবে যে আমাদের যে এই ফর্মের যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো সাবমিট হয়ে যাবে আমাদের, আমরা যে ডেস্টিনেশন দিয়ে দিব। আর রিসেট করলে কি হবে যে আমরা এখানে কিছু লিখলাম, তাহলে এই যে রিসেট বাটন ক্লিক করলে আমাদের এই যে ডাটাগুলো রিসেট হয়ে যায়। তো এই কারণে আমরা রিসেট বাটন একটা নিয়ে নিলাম এবং একটা সাবমিট বাটন নিয়ে নিলাম। তো আমরা এই যে ফর্মটা ক্রিয়েট করেছি এটাকে একটু স্টাইল করে নিই, দেখার সুন্দর দেখা যাবে। তো আমরা স্টাইল আসলে আমরা কতভাবে লিখতে পারি? আমরা ৩ ভাবে স্টাইল লিখতে পারি। একটা হচ্ছে লিঙ্কড স্টাইল, একটা হচ্ছে এমবেডেড স্টাইল, আর একটা হচ্ছে ইনলাইন স্টাইল। তো আমাদের লিঙ্কড স্টাইল কি? যে লিঙ্কড স্টাইল আমরা এটা স্টাইল শিট আরেকটা আমরা ফাইল ক্রিয়েট করে নিব। ওই ফাইলটাতে আমরা যত ধরনের সিএসএস আছে সেগুলো লিখব এবং আমরা এখানে ওই ফাইলটাকে লিঙ্ক লিঙ্কের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে নিব। আর এমবেডেড স্টাইল শিট কি? যে এমবেডেড স্টাইল শিট হচ্ছে আমরা এই ডকুমেন্টের ভেতরেই আমরা সব সিএসএস গুলো লিখব উইথ দ্য হেল্প অফ স্টাইল। এই স্টাইল এই স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা যদি স্টাইল ট্যাগের মাধ্যমে, এবং আমরা ইনলাইন স্টাইল কিভাবে লিখতে পারি? যে ইনলাইন স্টাইল হচ্ছে আমরা এই কোনো একটা ট্যাগের ভেতরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে স্টাইল পাস করতে পারি এবং এখানে আমরা যত ধরনের স্টাইল আছে এগুলো আমরা লিখতে পারি, এগুলোকে বলা হয় ইনলাইন স্টাইল। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের এমবেডেড স্টাইল। তো আমরা এমবেডেড স্টাইলে কিছুটা স্টাইল করে নিই। আমাদের যে আমরা আমরা এই স্টার দিয়ে বোঝাচ্ছে যে স্টারের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে এখানে যত ধরনের ট্যাগ আছে এই সব ট্যাগকে আমরা বোঝাচ্ছি। তো এই যে ট্যাগ গুলোকে আমরা মার্জিন মার্জিন দিয়ে দিব 0, প্যাডিং দিয়ে দিব 0 এবং বক্স সাইজিং দিয়ে দিব বর্ডার বক্স। তো এই বিষয়গুলো আমরা কেন দিলাম এই বিষয়টা আমি পরবর্তীতে আপনাদের সাথে ডিসকাস করব। আপাতত একটা স্টাইল করি যে কিভাবে হচ্ছে এই বিষয়টা। তো এখানে আমি ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো যে আপনাদের একটা এলিমেন্ট কিভাবে সেন্টারিং করতে হয়। তো এখানে আমি মেইন নিয়েছিলাম ডট মেইন, এই মেইনটাকে আমরা দিয়ে দিব উইথ দিয়ে দিব 100 ভিউ উইথ। এই 100 ভিউ উইথ মানে কি? এই 100 ভিউ উইথ মানে আমাদের যে ব্রাউজারে এই যতটুকু উইথ আছে এই ততটুকু উইথ সে নিয়ে নিবে। ওকে, তো আমরা হাইট দিয়ে দিলাম 100 ভিউ হাইট, অর্থাৎ আমাদের এই ব্রাউজারের পুরো যে হাইটটা আছে এই হাইটটা সে নিয়ে নিবে। তো আমাদের মেইন যে ডিপটা আছে সেটাকে আমরা পুরো ডিপটা পুরো ব্রাউজারের পুরো স্ক্রিনটাই দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এই ব্রাউজার এটাকে একটা কালার করে নেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম। আমি একটা কালার নিয়ে নেই, একটা ফ্ল্যাট কালার নিয়ে নেই। কালার সিন্সপো.com এ যদি আপনি যান তাহলে দেখবেন যে কতগুলো কালার প্লেট এখানে দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং, এখানে খুব সুন্দর সুন্দর কালার দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা কালার চুজ করব, যে এই কালারটাকে চুজ করছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওকে, সরি আমি এটাকে আবার ওকে, তো আমি যদি এখন আমরা ব্রাউজারে যাই, ওকে, তো আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে নিতে হবে, আপডেট করে নিতে হবে।
তো দেখেন আমাদের একটা এখানে কালার চলে আসলো। তো আমরা মেইন যে ডিপটা আছে সেটাকে একটা কালার দিলাম এবং একটা উইথ হাইট দিলাম। তো আমরা এই ফর্ম কন্টেন্টটাকে একটা স্টাইল দিই। এই ফর্ম কন্টেন্টটার একটা উইথ হাইট দিয়ে দিই আমরা দিতে পারি 50%। মানে এই যে এই ফর্ম কন্টেন্টের প্যারেন্ট কে আছে? ফর্ম কন্টেন্টের প্যারেন্ট হচ্ছে মেইন। তো মেইনকে আমি দিয়েছি এই 100 ভিউ হাইট। তো টোটাল যে স্ক্রিনটা আছে এই টোটাল স্ক্রিনটা আমি মেইনকে দিয়েছি। তো এই মেইনের চাইল্ড আছে, এই মেইনের চাইল্ড হচ্ছে ফর্ম কন্টেন্ট। এই ফর্ম কন্টেন্ট আমাদের এই হাইটের অর্থাৎ এই মেইনের 50% নিয়ে নেবে। ওকে, তো আমরা হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব 25%, অর্থাৎ টোটাল হাইটের এই টোটাল উইডথের 50% নিয়ে নেবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিয়ে দিই, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নিয়ে নিই। এটা আমি নিব, এই কালারটা নিলাম। তো দেখেন আমাদের এখানে একটা আমাদের বারবারই রিফ্রেশ করতে হচ্ছে এটাকে। তো পরবর্তীতে এটা করতে হবে না, আমরা নেক্সট ক্লাসে দেখে দিব। তো দেখেন এখানে একটা কালার চলে আসলো। তো এটাকে আমি যদি এই সেন্টারে আনতে চাই তাহলে কিভাবে আনবো সেন্টারে? এটা খুবই মজার একটা কয়েকটা মাত্র তিনটা লাইন সিএসএস লিখেই আমরা এই বিষয়টা টোটাল কন্টেন্টটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি। তো এটা যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের যে প্যারেন্ট আছে, তো প্যারেন্টে আমাদের তিনটা সিএসএস প্রপার্টি দিতে হবে। তো আমাদের এই কন্টেন্টটাকে আমরা ফর্ম কন্টেন্টটাকে আমাদের সেন্টারে নিতে যাচ্ছি। তো এর প্যারেন্টকে, এই ফর্ম কন্টেন্টের প্যারেন্ট হচ্ছে এই মেন। এই মেনের মধ্যে আমাদের দিতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স দিতে হবে এবং আমাদের জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে সেন্টার। দেখেন আমরা আচ্ছা আমি এটার অটোমেটিক কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আপনি কনফিগারেশনে যাবেন, কনফিগারেশনে গিয়ে আপনি এই যে দেখেন আপডেট এবং সোর্স আছে, এখানে আপডেট অ্যাকশন আছে, এখানে আমি জাস্ট আপডেট সোর্স দিয়ে দিলাম এবং এখানে যে অন ফ্রেম ডিঅ্যাক্টিভেশন আছে, এখানে আমি আপডেট ক্লাস এন্ড রিসোর্স দিয়ে দিলাম। এখন অ্যাপ্লাই দিলাম, ওকে ঠিক আছে। এখন এটা যখনই আমাদের এটা সেভ করব তখনই এটা আপডেট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এখানে বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। এখন আমরা যদি রিফ্রেশ করি, দেখেন এই জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের এটা হরিজন্টালি সেন্টারে চলে আসবে। আর যদি অবশ্যই আমাদের এই ডিসপ্লেটাকে আমাদের ফ্ল্যাক্স দিতে হবে, না হলে আমাদের এই জাস্টিফাই কন্টেন্ট কিন্তু কাজ করবে না। যদি আমি এই ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স না দিই তাহলে দেখবেন যে এখানে জাস্টিফাই কন্টেন্টটা আমি রিফ্রেশ যদি করি তাহলে আর কাজ করছে না। তো এই কারণে আমাদের ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স দিতে হবে। আবার আমরা একটা আছে যে অ্যালাইন আইটেমস আমাদের সেন্টার দিতে হবে। এটা কি করবে, আমাদের যে এই কন্টেন্টটা থাকে এটাকে ভার্টিক্যালি আমাদের সেন্টারে নিয়ে আসবে। তাহলে আমাদের জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে আমাদের কি হচ্ছিল যে হরিজন্টালি সেন্টারে আসছে এবং এই অ্যালাইন আইটেমের মাধ্যমে আমাদের ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে। তো দেখেন যে একদম সেন্টারে চলে আসছে আমাদের এই দিকটা। খুবই সুন্দর দেখা যাচ্ছে বিষয়টা। তো আমরা এই মেইনকে ফর্মটাকে আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটু দেখার সৌন্দর্যের কারণে। বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, আচ্ছা। তো দেখেন আমাদের যে এই যে ফর্মটা আছে, তো এটার যে ভিতরের যে কন্টেন্ট গুলো আছে একটু এলোমেলো আকারে আছে। তো আমরা কি করব যে এই যে এই ফর্ম কন্টেন্টের ভিতরে যে ফর্মটা আছে, এই ফর্মের আমরা এই যে ফর্ম চাইল্ড আমরা একটা ডিভ নিয়েছি, এই ডিভটা নিয়ে এখন একটু কাজ করব, তাহলে এইটা একটু দেখতে সুন্দর হবে। ওকে, তো এই ফর্ম চাইল্ডকে আমরা একটা উইথ দিয়ে দিব
উইথ দিয়ে দিব 80%। আচ্ছা দেখেন যে এই যে ফর্ম কন্টেন্টটা আছে, এই ফর্ম কন্টেন্টটা হচ্ছে এইটা, এটা আমাদের এই টোটালটার 50% নিয়েছিল হাইট, এবং উইথ 25% নিয়েছিল। এখন এই যে ফর্ম কন্টেন্ট স্টাইলটা আছে, এই কন্টেন্ট স্টাইলটা হচ্ছে এই কন্টেন্টের চাইল্ড। তাহলে এখানে যদি আমরা এই উইথের 80% দিই, তাহলে কিন্তু এই যে তার যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টের যে 20% আছে, 25% আছে, তার 80% দিবে। অর্থাৎ এই উইথটাকে সে 100% ধরে তার 80% নিবে। ওকে, তাহলে আমরা যদি আরেকটু এখানে কাজ করি, আমরা এটাকে দেখার সুবিধার্থের জন্য আমরা তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। পরবর্তী আমরা এটা রিমুভ করে ফেলব। আমরা aqua দিয়ে দিই, একটা দিয়ে দিলাম আর কি। তো আমরা যদি দেখি এখন সেটা, তাহলে এটা এরকম দেখা যাবে। দেখেন একটা 80% জায়গা জুড়ে আমাদের একটা কালার নিয়ে নিয়েছে। তো আমরা এই যে এই বিষয়টাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই, আমরা যদি সেন্টারে আনতে চাই, তো সেন্টারে আনার জন্য আমাদের কি করতে হয় সেটা আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই, যে এই যে এটার প্যারেন্ট ডিপকে আমাদের একটা এই 3টা প্রপার্টি যদি দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। তো যদি এখানে আমরা দেখি, দেখেন এটা সেন্টারে চলে আসছে। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, তো আমাদের এটাকে জাস্ট একটা এমনিতেই কালার দিলাম, পরবর্তী আমরা রিমুভ করে ফেলবো এই কালারটা। আচ্ছা, এখন আমরা এই ইনপুট, এখানে যে ইনপুট আছে, ইনপুটটাকে কিছুটা ওই স্টাইল করে নেই। এর ভিতরে ইনপুট যে আছে তাকে আমরা একটা হাইট দিয়ে নিই। হাইট আমরা কত দিতে পারি, 25 পিক্সেল দিতে পারি। তাহলে যদি আমরা দেখি হাইটটা আরেকটু বেশি দিই, আমরা 35 দিই, তাহলে আমরা দেখব যে এটা একটু হাইটটা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমরা একটা উইথ দিয়ে দিব, আমরা উইথ দিয়ে দিব আমরা 100%। অর্থাৎ এই যে কন্টেন্ট আছে এইটার 80%-এর এই 80%কে 100% ধরে এই চাইল্ডের 100% হবে। দেখি যে আমরা রিফ্রেশ করি সেটাকে, দেখেন এই যে টোটাল কন্টেন্ট আছে এটার 80% 100% নিয়ে নিচ্ছে। তো আমরা এই যে এটাকে আর একটু বেশি করে দিই, আমরা 80% না দিয়ে 90% কোথায় আছে, ওকে আমি একটু কাজ করে নিই। 80%, 90% দিব, তাহলে এটা দেখতে একটু সুন্দর হবে। একটু বড় হয়ে গেল এটা। আমরা 100%ই দিয়ে দিই। ওকে, এতটুকু নিয়ে নিল। আচ্ছা, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাকে রিমুভ করে দিই, তাই একটু সুন্দর দেখাবে বিষয়টা। দেখেন এগুলো একটু, আচ্ছা, আমরা এখানে ফর্মের ভেতরে আমাদের একটা আছে সিলেক্টটাকে আমি একটু বড় করে নিই। এই সিলেক্টটাকে আমি সেম জিনিসটা করি, সেম জিনিসটা দিয়ে দিলাম। তো আমরা সিলেক্ট ইনপুট চাইল্ডের ভেতরে সিলেক্ট আছে, সিলেক্ট আমরা হাইট দিয়ে দিলাম। ওকে, সবকিছু ঠিকঠাক, একদম ঠিকঠাক আছে।
আমাদের এখানে যে লেভেল গুলো আছে এই লেভেল গুলোকে একটু কালার করে নিই। লেভেল এই লেভেল গুলোকে একটু স্টাইল করি। লেভেল গুলো আমরা কালার দিয়ে দিতে পারি হোয়াইট, দেখার সুবিধার জন্য, এবং আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 80 পিক্সেল করে দিলাম, 18 পিক্সেল করে দিলাম। তো আমরা যদি দেখি, তা দেখেন এটা একটু বেশ বড় হয়ে গেছে, একটু সুন্দর, একটু ইনক্রিজ হয়ে গেছে বিষয়টা। আমরা সেখানে ফর্ম চাইল্ডের যে বাটন গুলো আছে এটাকে একটা আলাদা ক্লাস আমি দিয়ে দিই, btn। এই btn কে .btn, এই btn কে আমি দিয়ে দিলাম আচ্ছা btn ডট ইনপুট btn ডট ইনপুট, এটার কালার দিয়ে দিব আমরা এই কালারটা দিয়ে দিই। তাহলে দেখবেন যে এখানে একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটার উইথ দিয়ে দিব আমরা 45%। তাহলে দেখবেন যে এটা এক লাইনে চলে আসবে। হ্যাঁ, যে এক লাইনে চলে আসছে। তো এই গ্যাপটা পূরণের জন্য আমরা কি করব, এই বাটনের মধ্যে আমরা কিছুটা স্টাইল অ্যাড করব। তো কি করতে পারি, এখানেও আমরা ওই যে ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে দিব, এবং সেম কাজটা এখানে করব। দেখুন এখানে জাস্ট আমরা এই সেন্টার না দিয়ে স্পেস অ্যারাউন্ড দিয়ে দিব, দেখি তাহলে কি হয়। বিল্ড হওয়ার পরে আমরা দেখেন যে এটা স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে একদম মাঝখানে চলে আসবে। তো এই দিক দিয়ে একটু স্পেস আছে, তো এটা আসলে আমাদের অ্যারাউন্ড না দিয়ে আমরা যদি বিটুইন দিই, তাহলে দেখবেন যে বিষয়টাকে একদম সুন্দর হয়ে গেছে। দেখি, দেখেন একদম ইকুয়ালি হয়ে গেছে। তো আমরা এটার পার্সেন্টেজটা আরেকটু ইনক্রিজ করে দিই, 8% দিয়ে দিই, এবং এই বাটনের উপরে একটু মার্জিন করে দিই, মার্জিন টপ আমরা 10 পিক্সেল করে দিলাম, হয়ে গেল, সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এই যে এইখানে এটাকে আমরা যেহেতু এটা সাইন আপ ফর্ম তৈরি করছি, তো এখানে একটা টাইটেল আমরা দিয়ে দিব। তো আমরা এটার জন্য আমরা এখানে এইটার ভেতরে, কন্টেন্টের ভেতরে আমরা এখানে একটা h1 ট্যাগ নিয়ে নিই, বা h2 ট্যাগ নিয়ে নিই। h2 ট্যাগের ভেতরে আমরা লিখে দিলাম সাইন আপ। ওকে, তো এটাকে একটু যদি আমরা দেখি, এখানে এই যে এই জায়গায় চলে আসছে। এটাকে আমরা যদি স্টাইল করি একটু, ফর্ম কন্টেন্ট h2, এটাকে যদি আমরা ডিসপ্লে পজিশন যদি আমরা অ্যাবসোলুট দিই, তাহলে দেখবেন এটা কি হচ্ছে আসলে, এখানে একদম মাঝখানে চলে আসছে। তো এখন এই যে পজিশনটা অ্যাবসোলুট দিলাম, এটা কার পার্সপেক্টিভে দিয়েছি, এই কন্টেন্টের পার্সপেক্টিভে দিয়েছি। এটাকে যদি আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিই, তাহলে এটা দেখি কি হয়, এখনো মাঝখানেই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন দেখি আমরা এটাকে যদি আমরা টপ থেকে 0 দেই এবং লেফট থেকে 0 দেই, তাহলে আমাদের কি হয়, এই যে একদম এখানে চলে আসছে। তো
আমরা টপ থেকে 0 দিলাম। এই যে এটার যে টপ আছে মানে আমাদের যে প্যারেন্ট, এই সাইন আপের প্যারেন্টকে, সাইন আপের প্যারেন্ট হচ্ছে ফর্ম কন্টেন্ট। তো ফর্ম কন্টেন্ট কোনটা? এই যে এতটুকু জায়গা। তো এটার টপ এবং এখানে লেফটে 0 0 চলে আসছে। তো আমরা এই জায়গায় নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? টপ থেকে কিছুটা নিচে নামাতে হবে এবং এইখানে লেফট থেকে কিছুটা ডান দিকে নিয়ে আসতে হবে, রাইটে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা এখানে কিছুটা, এখানে আমরা 40 পিক্সেল দিয়ে দিই এবং এদিক থেকে আমরা 20% দিয়ে দিই। তাহলে বিষয়টাকে দেখতে দেখা যাবে। দেখেন এখানে চলে আসছে। তো আমরা এতটা চাচ্ছি না, আমরা আরেকটু, এখানে আমি 30 পিক্সেল এবং এখানে আমি 30% দিয়ে দিলাম। দেখেন এখানে আচ্ছা, আমরা এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই বিষয়টাকে সেট করতে সুবিধা হবে। ইন্সপেক্ট এলিমেন্ট, এটাকে আমরা কম দেই, এতটুকু দেই, 25 দিলাম আর এখানে পার্সেন্টেজটাকে আমরা একটু বাড়িয়ে 35 করে দিলাম। 25, আবার এটা করেছি 35। তো এখন যদি আমরা দেখি বিষয়টা, রিফ্রেশ করি, তো বিষয়টাকে একদম একটা সুন্দর একটা ফর্ম দেখা যাচ্ছে এখানে। ওকে, তো আমি এটাকে আরেকটু, না ঠিক আছে। আচ্ছা, এখন যে আমরা এই যে একটা ফর্ম তৈরি করলাম, এই ফর্মের যে আমরা কিছুটা ডাটা দিব, ধরেন আমি এখানে একটা নেম লিখলাম, যে আমার নামটা লিখলাম। ওকে, এটার কালারটা আমাদের ইনপুটের কালার দিতে হবে, যেহেতু এটা ইনপুটের কালারটা সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে না কিছু। তো আমাদের ইনপুট, এই যে ইনপুট আছে, ইনপুট আমি এখানে 2বার দিয়েছি কেন? একবার দিলেই তো হবে। লেভেল দিতে গেছিলাম। ওকে, এটাকে আমি কালারটাকে ব্ল্যাক করে দিই, তাহলে দেখা যাবে কি হচ্ছে এখানে। যদি নামটা লিখতে চাই, এখন এখানে আমি একটা ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম এবং আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিলাম। যদি আমরা সাবমিট দেই, তাহলে দেখছেন যে এখন কিছুই হচ্ছে না actually। তো এখন আমরা এখানে একটা সার্ভলেট ক্রিয়েট করব। তো সার্ভলেট ক্রিয়েট করার জন্য আমরা কি করেছিলাম, একটা এইচটিটিপি সার্ভলেট ডেমো আমরা নামের একটা সার্ভলেট ক্রিয়েট করেছিলাম। তো এটার মধ্যে আমরা দুইটা মেথড দিয়েছি। তো দুইটা মেথডের মধ্যে আমরা প্রথমে গেট মেথড নিয়ে কাজ করি। তো আমাদের যে যে এই যে সুপার, এগুলো আমাদের লাগবে না। আমরা index.jsp তে যে কোড লিখেছি, HTML, এখানে যে দেখেন ফর্ম এবং এখানে অ্যাকশন আছে। এইখানে অ্যাকশনের মধ্যে আমাদের যে সার্ভলেট, এই সার্ভলেটের ইউআরএল দিতে হবে এবং আমাদের যে এখানে মেথডটা কি দিব, গেট অর পোস্ট। এই গেট এবং পোস্ট, এই দুইটা মেথড আমরা এই ফর্মের মাধ্যমে সেন্ড করতে পারবো। আমি প্রথমে আমাদের অনেকগুলো মেথড ছাড়া আমি গেট এবং পোস্ট আপনাদেরকে বলেছিলাম। আর এর কারণ হচ্ছে যে আমরা ফর্মের মাধ্যমে প্রথমত আমরা দেখব যে বিষয়গুলো, এই কারণে আমাদের ফর্ম মাত্র দুইটা মেথডই আমাদের কাজ করতে পারে, একটা হচ্ছে গেট এবং একটা হচ্ছে পোস্ট। এই দুইটা ছাড়া আর কোনো মেথড সে কাজ করতে পারে না। এই কারণে আমরা এই দুইটা মেথড নিয়ে কথা বলেছিলাম। তো আমরা যদি গেট মেথড দিই, এই ফর্মে গেট মেথড দিয়ে রিকোয়েস্টটা সেন্ড করবে এবং এখানে আমি একটা ইউআরএল, আচ্ছা আমরা আগে সার্ভলেটটার, যে এটা সার্ভলেট ক্রিয়েট করেছি, এটার ম্যাপিংটা করে নিই। তো ম্যাপিংটা কিভাবে করতে হয়, যে ওইখানে আমি এগুলোকে ক্লোজ করে দিই। তাহলে দেখেন যে এই যে ওয়েব যে একটা ফাইল আছে, এই ওয়েব ফোল্ডারে আমাদের যে web.inf একটা ফোল্ডার আছে, এটার ভিতরে যে ওয়েব ফাইলটা আছে, সেই web.xml ফাইলটার ভিতরে আমরা
সার্ভলেটটাকে ম্যাপিং করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, সার্ভলেট নিতে হবে প্রথমে, এখানে নেমটা দিতে হবে, যে কোনো একটা নেম আপনি দিতে পারেন, যে আমি দিয়ে দিলাম http সার্ভলেট ডেমো নামে নাম দিয়ে দিলাম। এবং আমাদের আর কি করতে হবে, এখানে যে ক্লাসটা, আমাদের যে সার্ভলেটের ক্লাস পাথ, সেই ক্লাস পাথটা দিয়ে দিতে হবে। তো আমাদের এই সার্ভলেটটা কোথায় আছে, এই সার্ভলেটের ভেতরে এই যে ফাইলটা, তো এটাকে আমরা সার্ভলেট ডট, এটাকে জাস্ট আমি চিনাই দিলাম। তো এখন আমাদের এই সার্ভলেটটা ডিফাইন করা হয়ে গেছে, তো আমরা এই সার্ভলেটটাকে ম্যাপিং করব। ম্যাপিং করার জন্য আমাদের কি করতে হবে, সার্ভলেট ম্যাপিং করতে হবে। তো আমরা এই সার্ভলেট ম্যাপিং করার জন্য জাস্ট আমরা নামের জায়গাতে আমরা সার্ভলেটের নামটাই দিব, এবং এই ইউআরএল এর জায়গায় আপনি যে ইউআরএল এর মাধ্যমে আপনি এই সার্ভলেটটাকে অ্যাক্সেস করতে চান, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো আমরা দিয়ে দিব http সার্ভলেট। http সার্ভলেট এই ইউআরএল এর মাধ্যমে আমরা এই সার্ভলেটটাকে গেট করব। তো আচ্ছা, এই যে ইউআরএলটা আমি দিলাম, জাস্ট এই ইউআরএলটাই আমরা যে এই ফর্মের যে অ্যাকশন, এই অ্যাকশনের মধ্যে এই ঠিকানাটা আপনাদের দিয়ে দিতে হবে। যদি আপনি এই ঠিকানাটা আপনি দিয়ে দেন, তাহলেই আমরা এই ফর্মটা চিনতে পারবে যে এটা আসলে কোন কার সাথে আমাদের কমিউনিকেট করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে কাজ হয়ে গেল। আমরা ইউআরএলটা দিয়ে দিলাম যে তুমি এই জায়গায় যাও, এই সার্ভলেটের জায়গায় যাও। ফর্মকে বলে দিলাম যে তুমি এই এইচটিটিপি সার্ভলেটের কাছে যাও। তোমার যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো নিয়ে এই এইচটিটিপি সার্ভলেটের কাছে যাও। তখন ফর্মে যখন আমরা সাবমিট করব, এই ফর্মটা আমাদের এই ইউআরএল এর মাধ্যমে এইচটিটিপি সার্ভলেটের মধ্যে যাবে। এবং এই এইচটিটিপি সার্ভলেটটা কোথায়, এই যে এই সার্ভলেটটা, এই সার্ভলেটটা কি মেথড দিয়েছিলাম, আমরা মেথড দিয়েছিলাম গেট। তো আমাদের অবশ্যই এই গেট মেথড নিয়ে কাজ করতে হবে। তো এই গেট মেথডের মধ্যে আমরা কি করব, যে এখানে আমরা বলবো আমরা যে এই index.html এর যে ফর্মের ভেতরে আমরা নাম দিয়েছিলাম, নেম 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 দিয়েছিলাম, এটা হচ্ছে নেম, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড। এই নেমগুলোর মাধ্যমে আমরা এই যে ওই ফর্মের ডাটাগুলোকে গেট করব। তো আমরা নেমগুলোকে রেখে দিব একটা স্ট্রিং এর মধ্যে, যেহেতু আমরা ওইগুলো স্ট্রিং হিসেবে পাচ্ছি, আমরা নেমের মধ্যে রাখলাম। এটা দেখেন আমাদের এখানে দুটা প্যারামিটার আসছে, যে রিকোয়েস্ট এবং http রেসপন্স। তো আমরা কি করছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, ফর্ম থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি না, আমরা রিকোয়েস্টের মাধ্যমে এই ডাটাগুলোকে পাবো। তো যেহেতু আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো রিকোয়েস্টের মাধ্যমে আমরা, এখানে আছে একটা গেট প্যারামিটার মেথড, এই রিকোয়েস্টের ভেতরে আমাদের একটা গেট প্যারামিটার মেথড আছে, এটার মাধ্যমে আমরা যে ফর্মের যে ডাটাটা আছে, ডাটার যে নেমটা আছে, এই নেমটা আমরা দিয়ে দিই। অবশ্যই এখানে দেখেন আমাদের এই যে এই নেমটা এবং আমাদের ফর্মের মধ্যে যে ইনপুটের যে নেমটা আছে, এই নেমটা সেম হতে হবে। আপনি চাইলে এই যে এই নেমটা এখানে যে কোনো কিছু দিতে পারেন, এটা কোনো এফেক্ট না, বাট এই যে এই নেমটা আর এবং এই নেমটা সেম হতে হবে। ঠিক আছে, তো আমরা এই নেমটাও নেম রাখলাম অ্যাজ এর। তো আমরা আরো চারটা ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে আমরা ইমেল দিয়ে দিলাম, এটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এটাকে আমরা দিয়ে দিলাম, কি দিব, কান্ট্রি। তো এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে আমি ইমেল দিয়েছিলাম, তারপর পাসওয়ার্ড দিয়েছিলাম, তারপর কি দিয়েছি, কান্ট্রি নেম দিয়েছি। তো আমরা জাস্ট এখানে জাস্ট এই প্যারামিটারগুলো পাস করে দিব, ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কান্ট্রি। তো আমরা এই ফর্মের যে ডাটাগুলো, আমরা কিন্তু ডাটাগুলো গেট করে ফেলেছি। তো এই ডাটাগুলোকে আমরা কিভাবে আমরা ওইখানে সেন্ড করতে পারি, আমরা এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টে আমরা কিভাবে সেট করতে পারি, আমরা কিন্তু ওই যে জেনেরিক সার্ভলেট কিংবা সার্ভলেট যখন একটা ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু আমরা এই বিষয়টা দেখেছিলাম যে কিভাবে একটা কোনো ডাটা আমরা ব্রাউজারে পাঠাতে পারি। সেটা কিভাবে পাঠাতে পারি, আমরা এই যে HTTP যে রেসপন্স আছে, এই রেসপন্সের মাধ্যমে আমরা পাঠাতে পারি। তো এই HTTP রেসপন্সের একটা মেথড আছে যে গেট রাইটার। এই গেট রাইটার কল করে আমরা এখানে HTTP এর মেথডের মধ্যে আমরা পাঠাতে পারি।
দেখেন এখানে যদি আমরা একটা ভেরিয়েবল এটা স্টোর করি, আউট নামের ভেরিয়েবল, আউট নামের একটা ভেরিয়েবল এটাকে স্টোর করলাম এবং এটা চাচ্ছে যে একটা অবজেক্ট ডিফাইন করে নিতে। তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। দেখেন এটা হচ্ছে প্রিন্ট রাইটারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছে। তো এই প্রিন্ট রাইটার আউটের মাধ্যমে আমরা কি করব, আউট ডট প্রিন্ট, এইখানে আমরা এখানে কি প্রেস মানে কি পাঠাতে চাচ্ছি, এখানে আপনি অবশ্যই কন্টেন্ট টাইপ লিখে দিতে হবে। তাহলে আমাদের রেসপন্স ডট কন্টেন্ট টাইপ অর্থাৎ সেট কন্টেন্ট টাইপ আমাদের কি দিতে হবে, এখানে সেট কন্টেন্ট টাইপ কিন্তু অনেক ধরনের আছে। আমরা যেহেতু HTML পাঠাবো, তাহলে এখানে আমি টেক্সট এন্ড HTML পাঠিয়ে দিব, লিখে দিব এবং এখানে আমরা দিয়ে দিব, ধরেন কি দিয়ে দিব আমরা, নেম। HTML যেহেতু পাঠাবো আমরা h2 পাঠাবো, এখানে নেম স্কোর আমরা দিয়ে দিব কি, নেমটা দিয়ে দিব। তারপরে আমরা এখানে আবার h2, ওকে, এরকম ভাবে আমরা চারটা দিয়ে দিই। এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিতে পারি, যাতে নেক্সট লাইন প্রিন্ট করে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব, এটা অবশ্যই পাসওয়ার্ড হবে এবং এটা আগে কপি থাক, একটা ব্রেক দিয়ে দিতে পারি, ব্রেক দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আচ্ছা ইমেল দিয়ে দিই, ইমেল এটা হচ্ছে তো আপনার এই ভেরিয়েবলটা, একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক। আর এটা হচ্ছে আমরা লাস্টে কান্ট্রি দিব, কান্ট্রি, কান্ট্রি, ওকে। তো কান্ট্রি, দ্যাটস ইট। তো আমরা এখানে কি করলাম যে আমরা প্রথমে এই যে আমরা ফর্মের যে ডাটাগুলো কোথা থেকে, এই ফর্ম থেকে নেমের এই যে নেম লিখেছিলাম, এই নেমের মাধ্যমে আমরা গেট প্যারামিটার মেথডটা ইউজ করে আমরা ফর্মের ডাটাগুলো গেট করছি এবং সেটা অবশ্যই রিকোয়েস্ট যে প্যারামিটারটা আছে HTTP রিকোয়েস্ট সেটার মাধ্যমে, কারণ আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, প্রথমে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওই রিকোয়েস্ট থেকেই আমরা এই ডাটাগুলো নিব। তো এটা আমরা একটা স্ট্রিং এর মধ্যে আমরা সেভ করলাম, স্টোর করলাম, করে জাস্ট আমরা এখানে কন্টেন্ট টাইপটা লিখে দিলাম, আমরা কি টাইপের ডাটা আমরা পাঠাতে চাচ্ছি রেসপন্সের মাধ্যমে। তো আমরা রেসপন্সের একটা মেথড আছে গেট রাইটার এবং এটা অবশ্যই প্রিন্ট রাইটারের একটা মেথড। তাহলে এটাকে আমরা লিখে নিলাম, আউটের মধ্যে স্টোর করে নিলাম এবং এই আউট ডট প্রিন্টের মাধ্যমে আমরা কি করলাম, এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি ব্রাউজারে, অর্থাৎ রেসপন্সের মাধ্যমে। এই যে রেসপন্সের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি আউট, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে রান করি, আমি রিস্টার্ট করি সার্ভারটাকে একবার, ওকে। তো রিস্টার্ট আমাদের হয়ে গেছে এটা। তো আমরা যদি এখানে একটা নেম দিই কৌশিক চন্দ্র সরকার এবং ওখানে 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম এবং আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, যদি সাবমিট দেই, দেখেন আমাদের এটা আমাদের যে ব্রাউজার সার্ভলেট থেকে একটা রিকোয়েস্ট চলে আসছে, কিন্তু এখানে যে টোটাল নেম আমরা যে ফর্মে কন্ট্রোল যে ইনপুটটা দিয়েছিলাম সেই ইনপুটটাই এখানে চলে আসলো। তো যদি আমরা এখানে আমরা বাংলাদেশ না দিয়ে ইন্ডিয়া দিই, তাহলে দেখেন এখানে ইন্ডিয়া চলে আসলো, ঠিক আছে। এখানে আমরা পাসওয়ার্ড কিছুই দেইনি, তো পাসওয়ার্ড যদি আমি কিছু দেই, এখানে আমেরিকা দেই, দেখেন আমাদের এখানে আমেরিকা চলে আসছে এবং পাসওয়ার্ড দিয়ে দিই। তো এইভাবেই হচ্ছে আমরা একটা
কোনো একটা ফর্ম থেকে আমরা সার্ভলেটে ডাটা পাঠাতে পারি এবং দেখেন আমরা এই ফর্মের যে ডাটাগুলো আমরা এই সার্ভলেটে পেলাম, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো ইউজ করে কিন্তু এখন আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করে আমরা এইগুলো ডাটাগুলো ডাটাবেজে স্টোর করতে পারি। আবার ডাটাগুলো ডাটাবেস থেকে গেট করেও আমরা এখানে ওই ব্রাউজারে পাঠাতে পারি এই সার্ভলেটের মাধ্যমে। তো এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে মূল বিষয় ছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা। আর যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো প্র্যাকটিস অবশ্যই আমাদের করতেই হবে। প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। তো তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।